সবাইকে আমন্ত্রণ দীপ্ত টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ। কাঁধ মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা আমাদের শরীরের গুরুত্বপূর্ণ দুটি অঙ্গকে সংগঠিত করে রাখে, যার মাধ্যমে আমরা হাতে চলাফেরা কিংবা মুভমেন্ট নির্ধারণ হয়ে থাকে। তবে কাঁধে যদি কোনো রকম ব্যথা হয়ে থাকে এবং সেটির কারণে আমাদের নর্মাল মুভমেন্ট কিংবা অ্যাক্টিভিটিস বাধাগ্রস্ত হয়, তবে সেটি অনেক বেশি কষ্টের। দর্শক, আজ আমরা কথা বলবো ফ্রোজেন শোল্ডার নিয়ে। কী কারণে একজন ব্যক্তির ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে এবং আক্রান্তের ঝুঁকিতেই বা কারা? বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট অধ্যাপক আলতাফ হোসেন সরকার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, ফ্রোজেন শোল্ডার নিয়ে কথা বলবো। কাঁধ ব্যথা, হাত নাড়াতে পারছি না বা এই ধরনের কমপ্লেন আমরা হরহামেশা শুনে থাকি, কিন্তু কোনটিকে আমরা ফ্রোজেন শোল্ডার বলবো শুরুতে জানবো। ওয়েল, ফ্রোজেন শোল্ডার, আমরা যদি ফ্রোজেনকে আমরা চিন্তা করি যে জুমে যায়, আর শোল্ডার মানে শোল্ডার জয়েন্ট, তাহলে শোল্ডার জয়েন্ট যখন জুমে যায়, কোনো মুভমেন্ট থাকে না, ব্যথা হয়, তখন আমরা বলবো এটা ফ্রোজেন শোল্ডার। একদমই নড়াচড়া বন্ধ হয়ে যাবে, মানে জাস্ট লাইক মোস্ট অফ মুরগি আপনি রেখে দিয়েছেন, ফ্রোজেন করলেন, তো ওইটা যেমন ফ্রোজেন হয়, এখানেও তো একই অবস্থা, ফ্রোজেন হবে। তবে শোল্ডারে কিছু না কিছু মুভমেন্ট থাকেই। হ্যাঁ, একদমই। আবার একজ্যাক্টলি আমরা যদি শোল্ডার বলতে গ্লিনোহিউমারাল বুঝি, গ্লিনোহিউমারাল জয়েন্টে কোনো মুভমেন্ট ওরকম থাকে না, মোস্টলি ফ্রোজেন। তাহলে মুভমেন্ট কোথায় হয়? মুভমেন্ট হয় স্ক্যাপুলায়, মুভমেন্ট হয় আপনার থোরাক্সে, এরকম অন্য জায়গায় এরকম ঘুরে মুভমেন্ট করে লোকজন। কিন্তু এই যে একটি ফ্রোজেন শোল্ডার, মানে একদম জমাট বেঁধে যাচ্ছে, এটি আসলে শরীরে কিভাবে আমাদের বাসা বাঁধছে? প্রথম হলো যে একটা বয়স। বয়স সাধারণত বলা হয় 35 বা 40 থেকে অনওয়ার্ডস, উপরের দিকে। এরপরে আমরা চিন্তা করি যে এখানে কোনো ট্রমা হয়েছে কিনা। এরপরে আমরা চিন্তা করি ওই লোকের ডায়াবেটিস আছে কিনা। আচ্ছা। এরপরে আমরা চিন্তা করি যে এইটা হওয়ার আর একটা কারণ হলো কোনো না কোনো সময় আমার মা কি করছেন, মা উপর থেকে একটা জিনিস আনতে গিয়ে তার হাতে টান লাগছে। অনেক মায়েদের ব্রেস্ট ক্যান্সার হয়, তাদের এখানে অপারেশন হয়, তখন এটাকে ফ্রোজেন করে ফেলে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যদি আপনার আঘাত লাগে অথবা এখানে ভেঙে যায়, সেখানে আপনার ফ্রোজেন হতে পারে। এরকম অসংখ্য কারণ আছে ফ্রোজেন হওয়ার, মানে নানাবিধ কারণে হতে পারে, অসংখ্য অসংখ্য। কিন্তু ফ্রোজেন হয়েছে কিনা বিশেষ কোনো উপসর্গের মাধ্যমে কি বহিঃপ্রকাশ হতে পারে? আমরা বা আমি এবং আমার টিম সদস্য, আমরা ফ্রোজেন শোল্ডারকে প্রথমে আমরা মনে করি এটা একটা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস। তাহলে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিসের টেস্ট কি? যেমন রেডিওলজিক্যাল যেসব এভিডেন্স আছে, এখানে খুব একটা কনফার্ম টেস্ট নাই বললে আমার মনে হয়। আচ্ছা আচ্ছা। তাহলে আমি এবং আমরা এটাকে কিভাবে বের করি? আমরা একটা কথা বলি ল্যাম টেস্ট। এলতে ল্যাটারাল রোটেশন, এদিকে ঘোরানো, এতে অ্যাবডাকশন, এমতে মিডিয়াল রোটেশন। এই তিনটা, অর্থাৎ আমি বাইরের দিকে ঘোরাবো, এদিকে উঠাবো, পেছনে নেব। যদি এই তিনটা টেস্টে পেশেন্ট কষ্ট পায় এবং তার ব্যথা থাকে, মুভমেন্ট থাকে না, তখন আমরা কনফার্ম করতে পারি ফ্রোজেন শোল্ডার হয়েছে। এটা হলো খুব বেসিক। আচ্ছা আচ্ছা। এছাড়াও আমরা সুন্দর করে ধরে আমরা যদি তার হিউমারাসটাকে হালকা টানি, তার ওই জায়গায় ওই অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস যেখানে হয় সেখানে তার তীব্র ব্যথা হবে। আচ্ছা। তাহলে আমরা ভাববো যে তার এটা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস। আমাদের ভাষায়, সাধারণ মানুষের ভাষায়, রুগীদের ভাষায় ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন
শোল্ডার। কিন্তু স্যার আসলে এই ক্ষেত্রে আমি যদি আরো একটু মোর স্পেসিফিক করি, যেমন অনেক মায়েরা কমপ্লেন করে আমি চিরুনি দিয়ে একদম চুল চিরুনি করতে পারছি না, চুল আঁচড়াতে গেলেই আমার কষ্ট হয়, আমি কোনোভাবে হাত পিছনে নিয়ে কোনো কিছু ধরতে পারছি না বা শাড়ির আঁচলটি টেনে ধরতে পারছি না, এই যে হাত পিছনে নিয়ে না যেতে পারার প্রবণতা, আমরা তো এটাকেই ফ্রোজেন শোল্ডার বলছি। এটা হলো একটা টেস্ট, মায়ের আচ্ছা, একটার কথা বলে, অর্থাৎ সে পিছনে কাপড় গুছতে পারে না, পিঠ চুলকাতে পারে না, এই নানাবিধ প্রবলেম। আর কি বহিঃপ্রকাশ হতে পারে, আর কেমন উপসর্গ প্রকাশ পেতে পারে? ফাংশনাল প্রবলেম তার কমে যাবে, সে রাত্রিতে ঘুমাইতে গেলে যে শোল্ডার তার প্রবলেম, ওই শোল্ডারে ইনিশিয়ালি সে ঘুমাতে পারবে না। আচ্ছা আচ্ছা। তার ওখান থেকে ব্যথা রেডিয়েট করে তার এলবো জয়েন্টে আসবে, বিশেষ করে এইখানে প্রচণ্ড ব্যথা থাকবে, যদিও এখানে তার কোনো অসুখ নাই। রুগীর এসে বলে আমার এখানে অসংখ্য ব্যথা। আমার যারা রুগী আমাদের এখানে চিকিৎসা নিতে আসে তারা বলে আমার এখানে অনেক ব্যথা। অনেকে বলে এই জিনিসটা আমি আনতে গেছি, আমি আনতে পারি না, আমি ক্রিকেট বল করতে পারি না, আমি কিছু থ্রো করতে পারি না, মানে পাশ ফিরে কোনোভাবে ঘুমাতে পারছে না, সে হাতটা উঁচু নিচু করতে পারছে না, মোট কথা হলো হাতের মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, ফ্রোজেন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে খুব জটিল একটি জটিলতা, মানে কারণ আমরা হাত দিয়ে তো সব অ্যাক্টিভিটিস করছি, আমরা কথা বলতে গেলেও হাতের মুভমেন্ট হচ্ছে, কাজ করতে গেলেও হাতের প্রয়োজন হচ্ছে। তা সেক্ষেত্রে করণীয় কি? আসলে ডায়াগনোসিস করাটা কি মূল লক্ষ্য, নাকি সেটা সলিউশন করাটা মূল লক্ষ্য? দুটোই মূল লক্ষ্য। আপনাকে সঠিক ডায়াগনোসিস না করতে পারলে সঠিক চিকিৎসা তো হবে না। একদমই। সারা পৃথিবীতে এই ফ্রোজেন শোল্ডার চিকিৎসার যে সমস্ত রিসার্চ হয়েছে, আর আমার 47 বছরের অভিজ্ঞতা দেশে এবং বিদেশে, সেগুলো মিলিয়ে আমার সেন্টারে, আমার প্র্যাকটিসে আমি এই চিকিৎসাকে সাধারণত 3 ভাগে ভাগ করি। যখন প্রাথমিক স্টেজের, এটাকে আমরা ভাগ করার ক্ষেত্রে আমরা বলি যে আপনার তীব্র ব্যথা থাকবে এবং মুভমেন্ট একদমই কমে যাবে। আচ্ছা। বাট এটাকে আমি বলি খুব ইনিশিয়াল স্টেজ, রোগীরা অনেক কথা বুঝতে পারে না, তাই তাদেরকে সহজভাবে বোঝানোর জন্য প্রাথমিক স্টেজ। এই প্রাথমিক স্টেজের আমি চিকিৎসাটা করি হলো ব্যথা কমানোর, পেইন রিলিভ করার বিভিন্ন মোডালিটিস আমাদের ফিজিওথেরাপিতে আছে। হট কম্প্রেশন, কোল্ড কম্প্রেশন, টেন্স, আল্ট্রাসাউন্ড, এরকম বিভিন্ন মোডালিটিস আছে, আইএফটি, বিভিন্ন স্টিমুলেশন আছে, এগুলো আমি ব্যবহার করি। এবং হয়তো আমি বিশ্বাস করি অন্য যারা প্র্যাকটিশনার আছে তাদের প্র্যাকটিস অনুযায়ী, তাদের স্পেশালিটি অনুযায়ী তারাও হয়তো এই প্রাথমিক স্টেজে আরও অনেক কিছু ব্যবহার করে, ব্যথার ওষুধ খেতে পারে, এরকম অনেক কিছু তারা করতে পারে। এরপরে যখন আমরা এই স্টেজটা একটু অতিক্রম করব, আমরা নেক্সট স্টেজে যাব। নেক্সট স্টেজে কি হবে? নেক্সট স্টেজে ব্যথা কিছুটা কমবে। কেন ব্যথা কমবে? ওই যে প্রাথমিক স্টেজে আমরা তো চিকিৎসাই করছি টু রিডিউস অর টু রিলিভ পেইন, বিভিন্ন মোডালিটিস, তাহলে কিছু হলে ব্যথা কমাবে। তবে এই স্টেজে রোগীরা ভাবে ব্যথা তো অনেকটা কমছে, তাহলে তো বোধহয় আমি ভালোই হয়ে গেলাম। নাও, আপনাকে এই স্টেজে যেটা করতে হবে সেটা হলো এখানে আপনাকে স্ট্রেসিং করতে হবে। আপনার স্ট্রেসিং কেন করতে হবে? আপনার এই শোল্ডার নড়ায়, এই যে শোল্ডারটা দেখেন এইখানে, এই শোল্ডার, এই গ্লিনোহিউমেরাল জয়েন্ট যেখানে, এখানে একটা পর্দার মতো থাকে, আমরা বলি ক্যাপসুল। এই ক্যাপসুলটা কি হয়, আঠার মতো লেগে যায়। তাহলে আমাদেরকে কী করতে হবে? এই আঠার মতো ক্যাপসুলকে স্ট্রেসিং করে বিভিন্ন স্ট্রেসিং করে আস্তে আস্তে এটাকে আমরা লম্বা করব, ফাঁকা করব, স্ট্রেসিং করব, মানে এক্সারসাইজের মাধ্যমে। ইয়েস, এক্সারসাইজ। যেমন একটা এক্সারসাইজে আমরা শক্তিশালী করি, একটা এক্সারসাইজে আমরা মোবিলিটি বাড়াই, একটা এক্সারসাইজে আমরা স্ট্রেসিং করি, লম্বা করি। আসলে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি? তো আপনি বলছিলেন বিশেষ কিছু এক্সারসাইজ আছে যেগুলো কোনোটার মুভমেন্টকে খুব বেশি স্মুথ করে দিতে পারে, এই এক্সারসাইজগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। একটু আবারও পিছিয়ে থেকে শুরু করি। আমরা এই চিকিৎসাকে 3 ভাগে আমি
এবং আমার টিমের সদস্য আমরা ভাগ করি। প্রথমটা আমরা চিন্তা করি যে তার ব্যথা কমানোর জন্য বিভিন্ন মোডালিটিস ব্যবহার করি। এই মোডালিটিস ব্যবহার করলে দেখা যায় যে তার ব্যথাটা অনেকটা কমছে, কিন্তু রেঞ্জ বাড়ে নাই। এখানে রোগীরা একটু ফিল করে ব্যথা তো অনেকটাই কমছে, তাহলে তো আমি ভালোই হলাম। নাও, এখানে তার অনেক এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজগুলোর মধ্যে আমি যখন প্রথম 1979 যখন আমি ফিজিওথেরাপি পাশ করলাম, তখন আমরা প্রচুর পুলি টানাতাম রোগীকে। আচ্ছা, রোগীকে বলতাম একটু পুলি লাগাই নেন, বাড়িতে একটা পুলি লাগাবেন, এখানে আসেন, টানে। অ্যাকচুয়ালি পুলি টানলে কি হয়? পুলি টানলে ফ্লেকশন হয়, ফ্লেকশন অফ দ্য শোল্ডার জয়েন্ট। কিন্তু অ্যাডিসিভ ক্যাপসুলাইটিসে ফ্লেকশনের কোনো ভূমিকা নেই, নাই, কারণ ওই ফ্লেকশন কমে না, খুবই কম, নগণ্য। তাহলে আমাকে জানতে হবে যে এক্স্যাক্টলি আমি কোন মুভমেন্ট করব, আমি যেন পুলি না টানি। পুলি টানার আগে আমি এটার অ্যাসেসমেন্ট করব। অ্যাসেসমেন্ট করে আমি দেখলাম যে আমার এদিকে হাত ঘোরাতে গেলে রুগীকে বলি হাত ঘোরাই পারে না, এরকম উঠাতে গেলে রুগী পারে না, পেছনে নিতে গেলে পারে না। তাহলে এইদিকে যখন নেই, এটাকে আমরা বলি ল্যাটারাল রোটেশন, এটাকে বলি অ্যাবডাকশন, এটাকে বলি মিডিয়াল রোটেশন। এখানে আমার ফিলিংস হলো, আমার চিকিৎসার চিন্তাধারা হলো যে হোয়াট হ্যাপেন্স, কি ঘটে শোল্ডার জয়েন্টে, এই যে জয়েন্ট, এই জয়েন্টের মধ্যে ঘটে কি? এইখানের মধ্যে দেখা যায় যেই পেছনে থাকে এই স্ক্যাপুলাটা, সে রোটেট করে অনেক মুভমেন্টকে এলোমেলো করে দেয়। সঠিক মুভমেন্ট এখানে হয় না। এখানে দেখা যায় কি যে তাহলে আমি যদি হাত এভাবে উঠাই, তাহলে বল যেটা আছে এই শোল্ডার জয়েন্টের বল, এই বলটা নিচের দিকে যায়। তাহলে আমি যদি নিজে ধরে রোগীকে রিল্যাক্স করে এই বলটাকে নিচের দিকে দিতে পারি, তাহলে তার অ্যাবডাকশন বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ওই মুভমেন্ট করলাম। আমরা এদিকে ল্যাটারালি রোটেট করার জন্যে আমাদের এখানে ওই একই এই যে মুভমেন্ট হচ্ছে শোল্ডারে, তাহলে আমি শোল্ডারের ওখানে যে গ্লিনোয়েড ক্যাভিটি আছে, হাত দিয়ে ধরে সুন্দর করে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এটাকে গ্লাইড করলাম, তার এটা মুভমেন্ট হবে। এরপরে আমরা আসব যে পেছনে নেওয়া। কারণ মাকে দেখলাম যে মা পেছনে নিতে পারে না, কাপড় গুছতে পারে না, খুব কষ্ট হয় মায়ের। তাহলে পিছনে নিতে গেলে আবার ওই শোল্ডার জয়েন্টের হেডটাকে পেছন থেকে এটাকে যদি আমি সামনে আগায় দেই, আচ্ছা, পেছনে আস্তে আস্তে উঠতে থাকবে। হ্যাঁ একদমই। এই 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 চিকিৎসাগুলো করার জন্যে পেশেন্টের পজিশনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, যেমন এগুলো করতে গেলেই পেশেন্ট বাঁকা হয়, কাত হয়, নানান রকম কিছু হয়। বাট আমি আমার রোগীদেরকে বলি, আপনি আপনার বাড়িতে ওয়ালের পাশে আপনার বুক, মাথা, নাক এগুলো লাগিয়ে এরকম দাঁড়িয়ে যান। তারপর আপনি আস্তে আস্তে ওঠান। আপনি যখন এরকম উঠাবেন, তখন আপনি আরেকটা হাত দিয়ে এটাকে পুশ করেন, হেডটাকে পুশ করে আপনি নিচের দিকে দেন। দেখবেন যে গ্র্যাজুয়ালি বা আস্তে 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 আপনার হাত উপরে উঠে মাথার উপরে আসার কথা। নাম্বার ওয়ান। অন্যদিকে আমি বলি যে আপনি একটু বাসাতে কারো হেল্প নেবেন। যেমন আপনি সামনে এরকম দাঁড়ালেন, আপনার ভালো হাত কোনটা? বাম হাত। আমরা ডান হাতে কথা বলছিলাম। বাম হাত দিয়ে আপনি ডান হাতকে এরকম ধরলেন, এরকম ধরলেন, ধরে আপনি তো ওয়ালের সঙ্গে লেগে আছেন, আপনি আঁকা বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে কি করবেন? আস্তে 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 উপরের দিকে উঠাবেন। এই ফাঁকে আপনি বাড়ির কারো হেল্প নেবেন, তাদের আগেই দেখাবেন। আপনি এটা করার আগেই আপনি তাদেরকে বলবেন, এই পেছন থেকে তুমি আঙ্গুল দিয়ে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি, আমি যখন হাত উঠাতে থাকবো, তুমি আস্তে 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 এটাকে হেডটাকে সামনে দেবেন। এই যে হেডটা, এই হেড যখন সামনে আস্তে আস্তে যাবে, তখন মুভমেন্টগুলো হতে থাকবে। এরপরে আমরা পেশেন্টটাকে ওখান থেকে ঘুরিয়ে দেব।
বলবো যে আপনি তো এতক্ষণ মুখ সামনে দিয়ে দাঁড়িয়েছিলেন, এখন আপনি আপনার পেছনটা, পিঠটা আপনি ওয়ালে লাগান। কেন পিঠ ওয়ালে লাগাবো? কারণ এই যে স্ক্যাপুলা দেখতে পাচ্ছেন, স্ক্যাপুলা, এই স্ক্যাপুলাকে আমি ওয়ালের সঙ্গে ফিক্স করব, তাকে আমি রোটেট হতে দেব না। এই যেমন আমি এখন উঠালাম, আমার স্ক্যাপুলার কোনো ভূমিকা নাই, রোটেট হচ্ছে না। আমি ওই রকম তাকে সুন্দর করে দাঁড়িয়ে ফিক্স করে দেব। ফিক্স করে আমি তার এখানে হাত দিয়ে এইটাকে আবার ফিক্স করবো। রুগী বলবো আপনি একটু পেছনে দাঁড়িয়ে দেখেন তো, আপনার পিছনের ওই জায়গাটা আমি একটু চুলকায় দিয়ে অনেক সময় অথবা চিমটি দিয়ে বলি, দেখেন তো এই জায়গাটা লাগছে কি না ওয়ালের সাথে, লাগছে। এখন আমি তার শোল্ডার জয়েন্টের এখানে হাত দিয়ে আমি শোল্ডারটাকে ফাঁকা রেখে আমি তাকে কি করব, আস্তে 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 বলবো মুভমেন্ট করেন। তাহলে পেছনে লেগে আছে, সে পাশে সুবিধা হলো ওয়ালের সঙ্গে সাপোর্ট দিয়ে আপনি আস্তে 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 উঠান। আমি তাকে বলবো আর এক হাত দিয়ে আপনি এই যে শোল্ডার জয়েন্টের যে হেড আছে, ক্লিনো হিউমারাসের হেড, ওই হিউমারাসের হেডকে আস্তে আস্তে নিচের দিকে চাপ দিতে থাকেন, নিচের দিকে চাপ দিতে থাকেন, চাপ দিতে থাকেন, আবার নিচে নিয়ে আসেন, আনেন, আবার আস্তে 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 আপনি উপরে যান। এখন আমি টেস্ট করব যে আগে তার কি ছিল। আমি সাধারণত টেস্ট করি, এটা হলো আমার মেজারিং টুল, দ্য থাম। এইটা মেজারিং টুল হয় কিভাবে? একটা থাম, সে কি করে বলবে এই অসুখ ভালো হচ্ছে কি হচ্ছে না? থাম দিয়ে আমি মেজার করি তার মুভমেন্টকে। সে যখন প্রথম আসছে আমার এখানে, আমি প্রথমেই তার কোন হাতে প্রবলেম, ডান হাতে দেখি, ডান হাতটা পিছনে নেন, দেখি যায় না, এই হিপ জয়েন্টের এখানে যায়। এই এতগুলো চিকিৎসা করার পরে, এতগুলো মুভমেন্ট করার পরে দেখা গেল হাতটা বেশ খানিকটা উঠছে। আমাদের সবারই মাজার পেছনে দুইটা গর্ত আছে, আমরা বলি চোখ। তো দেখা গেল যে আগে তো ছিল এই হিপ জয়েন্টের এখানে, এখন তো দেখি চোখের এখানে আসছে। কে বলে? এই থাম বলে। তাহলে থাম ইজ দ্য বেস্ট মেজারিং টুল এক্ষেত্রে। থাম যখনই ওখানে গেছে, তাহলে ওখানে, এখন আমরা ওখানে রাখলাম, রেখে আস্তে 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 উপর দিকে উঠতে থাকব। আমরা গ্র্যাজুয়ালি সেকেন্ড স্টেজ পার করে থার্ড স্টেজে আমরা চলে আসতেছি। থার্ড স্টেজে এসে এই ফ্রোজেন শোল্ডার হলে, অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস হলে, শোল্ডার পেইনফুল হলে, শোল্ডারের মুভমেন্ট কমে গেলে আপনার অ্যারাউন্ড দ্য শোল্ডার যে মাসেল আছে, ওনারা কি হবে? দুর্বল হবে, ওনারা শুকিয়ে যাবে, ডিজিউজ অ্যাট্রফি হবে। এখন চলুন আমরা দেখি কারা কারা এই আওতায় পড়ে। একদমই তাদেরকে আমরা এখন বাড়াবো। আমরা এখন যদি এইটা করি, এক্সটার্নাল রোটেটর তার ভালো না, তাহলে এক্সটার্নাল রোটেট যারা করে আমরা সেখানে গিয়ে তাদের শক্তি বাড়াবো। আমরা এখান থেকে অ্যাবডাক্ট করব, অর্থাৎ উপর দিকে উঠাবো। অ্যাবডাক্ট করার জন্যে যারা কাজ করছে তাদেরকে আমি শক্তিশালী করব। হাত দিয়ে চাপ দিয়ে উনি যখন উঠাবে, অথবা সাইডে রেখে বলবো আপনি উঠান উঠান উঠান, এখানে সাইডে রেখে বলবো ঘোরান ঘোরান ঘোরান। মানে আমরা এত আলোচনার মাধ্যমে কিন্তু এতটুকু খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে প্রপারলি যদি কেউ ফিজিওথেরাপিটা নিয়ে থাকে তাহলে খুব সুনির্দিষ্টভাবে ব্যথাটাকে নির্মূল করা সম্ভব। তবে কার কাছে যাচ্ছি, তিনি দক্ষ কিনা, তিনি আসলে কতটুকু ফাইন্ড আউট করতে পারছেন প্রপারলি, এবং কোন কোন এক্সারসাইজগুলো প্রয়োজন ওই পার্টিকুলার ব্যক্তির জন্য, সেটিকে সুনির্দিষ্টকরণ করতে পারছে কিনা, এটি নির্ধারণ করাটা খুব বেশি জরুরি। স্যার, এত চমৎকারভাবে আপনি বললেন, একদম আলোচনার শেষ প্রান্তে চলে এসেছে। শুধু একটা সেন্টেন্সের মতো আপনি যেটা বলছেন যে এই যে কতটুকুনো পার্থক্য কিভাবে হবে, আমেরিকান অর্থোপেডিক সোসাইটি বলছে আপনি যদি প্রথম থেকেই সঠিক ফিজিওথেরাপি করেন তাহলে অ্যাবাভ 90% কেস দেখা যায় যে অনেক ভালো হয়ে গেছে। চমৎকার তথ্য স্যার, এত চমৎকারভাবে আপনি প্রত্যেকটি এক্সারসাইজ বলে দিয়েছেন এবং রোগীরা হয়তো বা অনেক বেশি উপকৃত হয়েছে। এবং অবশ্যই কোনো ধরনের ফিজিওথেরাপি নেওয়ার ক্ষেত্রে ইউটিউব কিংবা কোনো ভিডিওর উপর ভরসা না করে ডিরেক্ট একজন মাস্কুলোস্কেলিটাল ডিসঅর্ডার স্পেশালিস্টের কাছে যাওয়াটা খুব বেশি জরুরি। স্যার, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।